अब এখান থেকে বাঘ ঢুকে বাবু তুই এই যে বাঘের সব এই যে এখান থেকে ঢুকেছে এই যে দেখুন বাঘের পায়ের ছাপ এই যে ওই যে সেই যে দূরে এইভাবে দাঁড়িয়েছি তাহলে এই এখন উঠেছি উঠে এইভাবে ঘুরে ধরেছি এইভাবে এইরকম গর্জন করছে এরকম করছি হ্যাঁ লাঠিচার্জ না করলে ওকে পুরো শেষ করে একদম মেরে ও মাথা মুড়ির মধ্যে চিবিয়ে নিতে হবে মুড়ি টুড়ি খেয়ে এসছি আর আমি কাঁপছি কি গাছ এরকম কাঁপতেছে আমি তো জীবনে এরকম দৃশ্য দেখিনি খেয়ে এসছি বাবা কি বলবো বিদ্যুতের যেন বিদ্যুৎ চমকায় আওয়াজ ওরকম গতি তার সো গাইজ গুড মর্নিং ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবনের নতুন একটা পর্বে সবাইকে জানাই শুভেচ্ছা আজ আমি সুন্দরবনের কুলতলি থানার অন্তর্গত মইপিট নামক একটি স্থানের একটি গ্রামে এসেছি এবং এই গ্রামে দুদিন আগেই জঙ্গল নদী পার করে বাঘ কিন্তু প্রবেশ করেছিল এই গ্রামে আর এই গ্রামে প্রবেশ করে পুরো গ্রামের মানুষজন সবাইকে নিয়ে কিন্তু একটা তোলপাড় হয়ে গেছে কদিন আগে সেই গ্রামেই আজকে এসেছি আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার নিউজ চ্যানেল থেকে শুরু করে অনেক কিছুতেই আপনারা দেখেছেন এই দৃশ্য অলরেডি তো সেই গ্রামে কিন্তু আজকে এসেছি এবং এই গ্রামে বাঘ কোন জায়গা থেকে প্রবেশ করেছিল কোন জঙ্গল থেকে এবং কিভাবে বাঘটিকে ঘেরাও করে বাঘটিকে রেস্কিউ করে আবার কিন্তু তাকে তার নিজস্ব যে স্থান চামটার জঙ্গল সেই চামটার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে তো সেই সব কিছু কিভাবে এই পুরো কাজটা হলো এই গ্রামে কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ঘটনা ঘটার পর এখন এই মুহূর্তে এই গ্রামের মানুষজন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে কি পরিস্থিতির মধ্যে রয়েছে সেই সব কিছু কিন্তু এই গ্রামবাসীদের কাছ থেকে আজকে শুনবো যে সেদিন ঠিক কি ঘটেছিল তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখুন এই গ্রামে দেখুন কি সুন্দর তিনটে উনুন একসাথে মাসি বাঘ কি এইখানটায় ঢুকেছিল পরশুদিন আচ্ছা আচ্ছা ছুটে আর এরকম চিচিঙে বাগান আছে ওপারে ওর মধ্যে ঢুকে পড়েছিল প্রথম বাঘটা ওখানে শ্মশান আছে ওখানে জেটি আছে ওই জেটির মধ্যে যে শুয়েছিল দুজন তা দুজনকে তারপরে এরা এদিকে নিয়ে এসেছিল তা আসেনি বলে জঙ্গলের ভেতর ছিল জঙ্গলটা ঘেরোয়া করেছিল তারের জাল দিয়ে তারপরে কখন বেরিয়ে একটা পালিয়েছে বুঝতে পারেনি ওই সেটা সবাইকে আক্রমণ করছে সবাই দাবড়াচ্ছে আর একজন আর এসে কাছাকাছি এরকম সজনা গাছ ছিল এরকম সজনা গাছ ছোটো গাছের উপর উঠেছে আর যারা ওই ফরেস্টারের ছিল ওনারা এসে বলে তোমরা সরো ওকে তেড়ে বের করে দিই বলে ও যদি এরকম দাঁড়িয়ে যদি মারতো তাহলে ওরা আক্রমণ করতে পারতো না ও বসে বসে বাড়িটা মেরেছিল যেই মেরেছে বাঘটার দুটো হাত দিয়ে ও দুটো হাত ধরেছে মুখে কামড়ে দিয়েছে ও আর ওই বয়স্ক যে ওকে আর কিছু করতে পারেনি ও তো ওর ওপরে ছিল যাকে ও কামড়েছে আর পাশে আরও চারজন ছিল তারা দু চার ঘা মারার পরে ওকে ছেড়ে দিয়ে এদিকে ছুটে এসেছিল আবার এদিকে লোক ঢুকেছে ওই পুকুরের পাড় টপকে ওপারে বাগানে চিচিঙে বাগান আছে দেখবে এখন গিয়ে সব গাছপালা নষ্ট করেছে দুটো বাঘ তো এসেছিল একটা মহিলা বাঘ একটা পুরুষ হ্যাঁ ওই পুরুষ বাঘটা ধরতে পেরেছে মহিলা বাঘটা কি পালিয়েছিল আচ্ছা ও আচ্ছা সজনে গাছটা কি ওই সামনেটায় না সজনা গাছটা আছে উঠেছে অনেকবার হ্যাঁ অনেকবার উঠেছে এইভাবে দাঁড়াদাঁড়ি হয়নি ছুটোছুটি হয়নি এসেছিল পালিয়ে গেছিল আর এইবারে এসে বড় বিরক্ত করে যে আপনারা ওখানে যাবে না তোমাদের আক্রমণ করতে পারে তা কি কাকিমা এই যেই ভদ্রলোক ওই সজনে গাছের উপরে উঠে গেছিলেন ওই ভদ্রলোকের বাড়ি কি কাছাকাছি হ্যাঁ ওইখানে কোথায় আছে দারুণ দৃশ্য মানুষ ভয়ে ভয়ে পুরো তোলপাড় করে গেছে একদম ওরে বাবা তোলপাড় করে গেছে যত গর্জন করছে না ও বাবা এমনি যাচ্ছে এখান থেকে লাফিয়ে নোনর ওপারে গিয়ে পড়ছে আবার ওখানে লাফিয়ে আবার পড়ছে এমন গাছে উঠেছিল লাফিয়ে ওরা ধরতে পারতো আপনারা একদম সামনে থেকে দেখেছেন না পুরো আমরা তো সামনে থেকে এখান থেকে দেখা তাহলে কি এই জঙ্গলটাই ঢুকে বসেছিল না আরো সামনে না এই যে গাছপালা আছে ওর ওপারে এরকম বাগান আছে ওই বাগানের ধার ধরে ওই
সর্ষে গাছ আছে, বন তুলসী আছে, ওর মধ্যে শুয়েছিল দুদিন ধরে। ও আপনি সজনে ফুল কুড়াচ্ছেন, এটা কি বাড়ির জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, বাড়ির জন্য প্রচুর হয়েছিল, সব ঝরে ঝরে পড়ে প্রচুর সজনে ফুল হয়েছে দেখছি। প্রচুর হয়েছে। এগুলো খেলে ওই অসুখটা শরীরের মধ্যে আসে না। আসে না, জামটা এর চলে যায়। পাতা, এর ওই ডাঁটা, খুব এই উপকার। ফুল খুব ভালো। আমাদের দেশের এখানে তো এগুলো লোকে গুড়িয়ে দিলে অনেক লোকে আমরা খায়। তো এই সজনে ফুলের বড়া খাই, হ্যাঁ, খুব আমাদেরও ভালো করে, লাগে। আমাদেরও করে। তা আবার সব দিন খেতে ভালো লাগে না। ঠিক আছে মাসি, একটু আসি আমরা ওদিকটায়, একটু হ্যাঁ, দেখে আসি এসে এসে। কোন জায়গাটা। ভালো থাকবেন। হ্যাঁ। মানে এই সেই ধানের ক্ষেত, এইগুলো সবই কিন্তু চিচিঙ্গার বাগান, পুরো লম্বা এরিয়া নিয়ে চিচিঙ্গার বাগান। সুন্দরবনের এক একটি জঙ্গল সংলগ্ন যেই গ্রামগুলো, এইসব গ্রামের মানুষগুলো কতটা আতঙ্কের মধ্যে বসবাস করছে একবার শুধু আপনারা মানে ভাবার চেষ্টা করুন, মানে অনুভব করার চেষ্টা করুন। প্রতিনিয়ত একটা মৃত্যু ভয়, একটা আতঙ্কর মধ্যে কিন্তু এনারা জীবনযাপন করছে। মানে বাঘ সেই জঙ্গল নদী পার করে মানে চিচিঙ্গা বাগানের মধ্যে এসে বসে রয়েছে। সেই স্পটটা আগে আপনাদের দেখাই, যে স্পটে মানে বাঘ বসেছিল, বসে রেস্ট নিচ্ছিল, তারপর কিন্তু গ্রামের মানুষরা দেখতে পায়। মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি ভাবুন একবার। তো আমরা এখন কিন্তু আস্তে আস্তে সেই জায়গায় যাচ্ছি। বাঘটা ফুলের ফুল গাছটা যেখানে ছিল বাঘটা বসেছিল, সেটা কোন জায়গাটা? সেটা ওই সামনে ও ওই এইটা পার করে, ক্ষেতটা পার করে। ওই যে নিকল একটা গাছ আছে, আচ্ছা আচ্ছা, ওখানে ওই করমচার গাছ আছে, ওখানে করমচার গাছ আছে ওখানটা। আচ্ছা আচ্ছা, ওখানে যাবো কি? ওই সাইড দিয়ে ঘুরে যেতে হবে? ওখানে তো রুইয়েছে। ওখানে পাচ্ছা পাবে না, এখানে পাচ্ছা পাবে। এখান থেকে এখানে এইটাই ধরা পড়েছে। ও এইখানে ধরা পড়েছে। ও আর সজনে গাছটা কোথায় ছিল? যে ওখানে ওই সজনে গাছের উপরে উঠেছিল আর কি বয়স্ক কাকুটা, কি যেন নাম ওনার? ভীম মণ্ডল। ভীম মণ্ডল, হ্যাঁ হ্যাঁ, নাম আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি। ভীম মণ্ডল, ওনার বাড়ি ওই রাস্তার দিকে আর কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উনি এমনি বাড়িতেই থাকেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাবা, ওনার ওপর দিয়ে তো বিশাল একটা ঝড় গেছে। উনি বুঝতে পারেনি, বুঝতেও পারেনি না? বুঝতে পারেনি, খেতে কাজ করছিল। ও উনি খেতে কাজ করছিলেন আর কি? উনি কাজ করছিল, করমচা বাগানের ভিতরে কাজ করছে। আচ্ছা, ওই ধারতে বাঘটা এসেছিল এই দিকে, আমরা এখানে ধান ঝাড়ছিল। আপনারা ধান ঝাড়ছিলেন ওই সময়? আর বাঘ তখন বসে রয়েছে এখানে? না, বাঘ ওখান থেকে আসছে চিৎকার করতে। আমরা যখন গাদার উপরে উঠে দেখি বাঘ আসছে আমাদের দিকে। ওরে বাঘ! হাঁকাহাঁকি করতে উনি সোজা গেল, উনি সোজা ওই দিকে চলে গেল। ও আপনারা আওয়াজ করেছেন বিশাল জোর? ও মানে বাঘ যদি আপনারা সামনাসামনি দেখেন, আপনারা বুঝতে পারেন যে কিরকম করলে মানে বাঘ চিৎকার করতে, যে হাঁকাহাঁকি চিৎকার করলে, জোরে চিৎকার করলে বাঘ মানে ভয়ে উল্টো দিকে পালিয়ে যেতে তারও পারে। তো ভয় আছে, সে একটা জীব। ও যে একটা জীব। ও তারও তো জীবনের ভয় আছে। আমরা মানে যখন আপনাদের চিৎকার করব, এইভাবে থাকতে থাকতে একটা অভ্যেস পরিণত হয়ে গেছে, মানে বাঘের থেকে যেভাবে হোক আপনাদের বাঁচার একটা থাকতে পন্থা অবলম্বন করতে হয়। সে এইভাবে একটা জীব, তারও থাকতে হবে, আমাদেরও থাকতে হবে। 5-7 বছর প্রায় বেশিরভাগই বাঘ আসছে মাঝে এই মধ্যে। বছরটা সব থেকে বেশি আসছে। এই 2025টা সব থেকে বেশি বাঘ আসছে না? ও না হলে অন্যান্য বছরে 1-2বার করে খেয়ে হতো, ওই সাইডটা খেয়ে হতো। আচ্ছা, এর আশেপাশে মানে বাঘের যে জঙ্গল, মানে যেখানে বাঘ থাকে যে জঙ্গলগুলোতে বেশিরভাগ, সেই ভয়ানক জঙ্গল মানে কি নাম এখানে সামনাসামনি? এখানে হ্যাঁ, বাঘের যে জঙ্গলের নামটা কি? এটা এই জঙ্গলটা ধরুন আমরা বলি লবপুর। লবপুর? হ্যাঁ, আমরা এটা বলি লবপুর। ও আচ্ছা। আমাদের এই যে জঙ্গলটা, ওই আজমলমারি যে জঙ্গলের নাম আমরা শুনে এসেছি, আজমলমারির জঙ্গল, সেই আজমলমারির জঙ্গল কি এর আশেপাশেই? তাহলে সরকারি অনুসারে হয়তো আজমল। ও সরকারি অনুসারে আজমলমারি হতে কিন্তু পারে। আমরা যেটা বলি যে এটা লবপুর, ওটা ও বেনিফেলি। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে গ্রামীণ ভাষায় যেটা বলা হয় আর কি। আচ্ছা আচ্ছা, আমরা এটাই করি। ও কিন্তু সরকারিতে হয়তো আজমল বিভিন্ন রকম নাম। মানে ওই জঙ্গলটা খুবই ভয়ানক না? মানে পুরো বাঘ পুরো একদম এরিয়া। নদীর ওপারটা বাঘ রয়েছে। নদীর ওপারটা, নদীটা তাও কতটা চওড়া হতে পারে? নদীটা চওড়া কতখান থেকে, ওই আমাদের ওই যে খড় পড়ে আছে, ওই যে এইটুকু ধান। হ্যাঁ আচ্ছা, প্রায় এখানে 200 মিটার তো হবেই, এটা হ্যাঁ। 200-250 মিটার। বাবা, 200-250 মিটার লম্বা নদী পার করে চওড়া জঙ্গল এটা। থেকে চলে এসছে। এটা নদীটা চওড়া। ও ওখানে নেট নেট দেওয়া হ্যাঁ, আছে? ও সাইডে নেটের জাল নয়, ফাঁস জাল। ফাঁস জাল দেওয়া? হ্যাঁ, ওই ইয়েতে ফার্স্ট থেকে ঘেরা রয়েছে। মানে বাঘ জঙ্গলটা ঘেরা রয়েছে। বাঘের ডাকটাক শুনতে পান এমনি? হ্যাঁ শোনা যায় না? এবছর একটু বেশি বাঘ উঠছে মনে হ্যাঁ, হচ্ছে। মাঝে মধ্যে শোনা আচ্ছা, যায়। বাঘ মানে কেন চলে আসে? মানে এই শীতকালটাই কেন আসে বাঘ বারবার? বাঘ কেন শীতকালটা, গ্রীষ্ম বর্ষা তো আসে না? না, শীতকালটা বিশেষ করে বাঘ, যেরকম পুরুষ বাঘ মহিলা বাঘ, ওদের সংযোগের টাইম কিন্তু এটাই। আচ্ছা, হ্যাঁ, ওরা এই সময় বনে বাজারে সর্বত্র জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে।
আচ্ছা। তারপরে যখন ওর থেকে যখন আমাদের যেটা ধারণা ওর থেকে যখন হয়তো মেয়ে বাঘটা আলাদা হয়ে গেল কিংবা পুরুষ বাঘটা আলাদা হয়ে গেল, ও খুঁজতে খুঁজতে তখন গ্রামে ঢুকে পড়ে। গ্রামে ঢুকে পড়ে। আর বাঘের চাপটা আগের থেকে অনেক অনেক বেশি। মানে আপনারা একটা সবসময় আতঙ্কের মধ্যে এখন বসবাস করছেন পুরো গ্রামে। এর আগে বাঘটা ছিল অনেক কম, এখন অনেকটা বেড়ে গেছে। গণেশবাবু ভদ্রলোক যে অ্যাটাক হয়েছে বাঘের, ডেলি আপনারা খোঁজ খবর নিচ্ছেন আর কি। বাড়ি কোথায় ওনার বাড়ি? ওনার বাড়ি ভাষায়। হাতটা তেমনি ঠিক আছে তো? না, হাতটা বাম হাত তো আমরা দেখলাম পুরো রক্তারক্তি অবস্থা ছিল আর কি। নখটা মেরে ঝাঁঝলে দিয়েছে। বুকে ঠুকে বডিতে কোনো কিছু? মুখটা বেশি হয়েছে না? মুখে মুখে কামড় দিয়েছে। হ্যাঁ, পুরো রক্তাক্ত ছিল মুখটা। মুখটা কামড় দিয়েছিল। ও মুখে পুরো দাঁত বসিয়ে দিয়েছে? হ্যাঁ। বাবারে। কোন হসপিটালে আছেন? পিজিতে আছে। ওটা পিজিতে বলে নিয়ে যাবে, এসএসকে না এসএসকে, পিজি পিজি, হ্যাঁ পিজিতে আছেন। আচ্ছা, পিজিতে। যাক, ওনার সুস্থতা কামনা করবো আমরা বাঘটা সবাই। নাকি পুরুষ বাঘ নাকি খুব বড় দেখতে নাকি? হ্যাঁ, বাঘটা বড়, খুব বড়। অন দা স্পট অনেক রকম হয়ে যায়। অন দ্য স্পট শুনুন, অনেক আমি কিছু। একটা কথা বলি, ডান দিক বাম দিক হবে, কিছু করার নেই। খাতা কলমে লেখা বৈজ্ঞানিক চিন্তাধারা হ্যাঁ। একটা আলাদা, হ্যাঁ, আর সামাজিক প্রতিকৃতি হ্যাঁ, তার একটা আইটেম আলাদা। অবশ্যই। এগুলো হচ্ছে ব্যতিক্রম। অন দা স্পটে মাথায় কি আসবে এটা বলা মুশকিল, হ্যাঁ। বা সিচুয়েশন কি তৈরি হয়ে যাবে এটাও বলা এখনই আমি মুশকিল। দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার সামনে সাপ, হ্যাঁ, আমি কি করব? সেই আমি কি করব? ও আমাকে আক্রমণ করতে আসছে, ওকে বাড়ি করবে না ছেড়ে দেবে? তখন ছাড়তে ওই সব পারবে। ট্রেনিং মাথায় হ্যাঁ, ফট করে আসেও থাকবে না কি? অনেক সময়। হ্যাঁ, আমরা চ্যানেলগুলো দেখেছি যে ভদ্রলোক অফিসার বলছিল যে ও তো হিংস্র মাছ কাঁকড়া খেয়ে বেঁচে থাকে, হ্যাঁ, ও মানুষের উপরে আক্রমণ করে না। আচ্ছা, কথাটা সম্পূর্ণ যুক্তি, একদিক থেকে যুক্তি আছে আর একদিক থেকে যুক্তিহীন। কেন? আমরা দীর্ঘদিন জঙ্গল করেছি, আমরা তো ওকে খুঁজে যাচ্ছি না, সে একটা জায়গায় থাকে, তার জায়গায় কিন্তু আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা মাছ কাঁকড়া ধরছি, তাহলে আমরা মাছ কাঁকড়া ধরতে গিয়ে ও ওপর থেকে আমাদেরকে আক্রমণ করছে, তাহলে আমরা কি ওর সঙ্গে লাগতে গেলাম? আমি ওনার যুক্তি দিয়ে আমি বলবো, ধরুন আমরা এই দেশে গ্রামে আছি, আমরা তো ওর কাছে যাচ্ছি না, আমাদের উপরে আক্রমণ, আমরা কি ওর কাছে গেলাম? তাই তো, হুম, সবসময় সব আমরা তো যুক্তি যাচ্ছি মেলে না। না। হ্যাঁ, সব যুক্তি উনি খাটে যে না। যুক্তি দিয়ে বোঝাচ্ছে, ওনার বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে উনি সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে গ্রামে যেটা সচরাচর চলছে, হ্যাঁ, হঠাৎ একটা জিনিস ঘটে গেল, সেটা তো আর বৈজ্ঞানিক দিক দিয়ে হবে না। সব জিনিস আর বৈজ্ঞানিক ব্যাখ্যা চলে না, অলৌকিক বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা থাকবে, চলে না। সেটাই। কিছু করার নেই। হ্যাঁ, ব্যতিক্রম কিছু থাকবে। ব্যতিক্রম অবশ্যই থাকবে। সব কথার শেষ কথা, আপনাদের জীবন বাজি রেখে এই গ্রামে বসবাস করতে এখন হচ্ছে। কি আপনি জঙ্গলে যান না আপনি বাড়িতে থাকেন না, চাষবাস এখন করেন? আমরা জঙ্গল বন্ধ করে দিয়ে এই চাষবাস করছি। একটা থেকে যাবে না। আপনার হ্যাঁ। নাম? রঞ্জিত দাস। আপনি এই গ্রামে এখানে হ্যাঁ। সামনেই বাড়ি আছে? হ্যাঁ, বাড়ির না। আচ্ছা। এখন রাতে যদি কুকুর জোরে অনেক কুকুর অসংখ্য একসঙ্গে ডাকে, ওতেই ভয় লাগবে মানুষের। হ্যাঁ। টাইগার টিম যে যারা রয়েছে এখানে, তো আমরা যেমন অন্যান্য দেশে দেখি যারা বন দপ্তর থেকে রয়েছে তারা বাঘকে বন্দুক দিয়ে গুলি করে, ফায়ারিং করে অজ্ঞান করে দেয় যখন গ্রামে ঢুকে পড়ে বাঘ বা কোনো আক্রমণ একটা পরিস্থিতিতে থাকে বাঘ সেই মুহূর্তে। এখানে সেই সিস্টেমটা নেই। এখানে সেই সিস্টেমটা তাহলে তো মানুষও বেঁচে যায় এবং বাঘের সাথে লড়াইও করতে হয় না। ছেড়ে দিয়ে আসা এখানে কি হয়। করা হয়, বাঘটা এই ক্ষেতের মধ্যে ঢুকে গেছে, চতুর্দিকে জাল দিয়ে ঘিরে নিল, আচ্ছা। ঘিরে নিয়ে ওখানে খাঁচা বসিয়ে দিয়ে ওর মধ্যে একটা ছাগল দিয়ে দিল, দিলে ওইভাবেই ও আর কি বাঘকে ধরা হয় আর কি, খাঁচাবন্দি করা হয়। হ্যাঁ। মানে এটা খুবই রিস্কি risk-এর একটা ব্যাপার এই জিনিসটা, কিন্তু এই যে এই টেকনিকটা। যেটা ওই যে শুট করলে যেটা, হ্যাঁ, ওটা কিন্তু খুব রিস্ক কম, ওটাতে রিস্ক কম আছে। মানে আপনাদের গ্রামবাসীদের থেকেও যারা রেস্কিউ টিম তাদেরও মানে খুব যেটা- রিস্ক কম। যেটা এই মাঝখানে আগে আমরা ওখানে ওই উড়িষ্যার পুলিশা ওই হ্যাঁ, লাইনে একটা বাঘ হ্যাঁ, ওটাই। ছিল, যেটা শুনছিলাম হ্যাঁ, যে শুট করে হ্যাঁ। ও অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ, তারপর নিয়ে হ্যাঁ, ওতে বাঘেরও কোনো ক্ষতি হয় না, মানে এবং আমাদের যারা রেস্কিউ টিম তাদেরও তাদেরও অতটা কোনো রিস্ক ক্ষতি থাকে হয় না। না, তাদেরও। এই যে যেমন ওনার চোখটা হারিয়ে গেল, এই যে এই ব্যাপারটা যদি হতো যে বন্দুকে শুট করার ব্যবস্থা থাকতো, তাহলে দূর থেকে যদি বাঘটা বসে রয়েছে যখন, ওই যে- তখনই যদি শুট করে দেওয়ার আরেকটা ব্যাপার কথা থাকতো আছে, এই তাহলে যে কিন্তু টাইগার টিম, হ্যাঁ, ধরুন আমরা এই গ্রামে হুম। 2000 কি 5000 জন একটা গ্রামে বসবাস করি। আচ্ছা, এবার আমরা যখন নদী খাল খেটেছি, হুম, এবার আমাদের এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে হয়তো বলেছে তোমরা এখানে 10-15 জন একটা টিম হও, কোনো জায়গায় কোনো অসুবিধা পড়লে আপনারা সেখানে যাবেন। হ্যাঁ, 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 গেলাম, সেখানে কত করে দেওয়া হলো আমাদের, জোর 500-700 টাকা মাইনে দেওয়া 500-1000 হলো, টাকা ওই যেই দিন যাবো সেই দিন, সেই এছাড়া দিনই তার খালি, পয়সা হ্যাঁ, নয়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেই জায়গায় জীবনের ঝুঁকি বাজি রেখে কিন্তু যেতে হচ্ছে। অবশ্যই সেটাই তো আমি ভাবছি, মানে এটা যদি কিন্তু সরকার যদি চাইতো যে হ্যাঁ, হয়তো আমরা বাঘের পিছনে ছুটবো, কারোর লেখাপড়া আছে, কারোর লেখাপড়া নেই, অবশ্যই, হুম, হুম, এবারে কিন্তু আমরা জঙ্গল খাল করে কিন্তু এদিক থেকে কিন্তু সকলে
একটু অভিজ্ঞতা আছে, হ্যাঁ, লেখাপড়া না অবশ্যই, থাকলেও অবশ্যই। অভিজ্ঞতা আছে। আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হ্যাঁ। আছে, খাতা কিন্তু, কলমের না, হ্যাঁ। একদম নখদর্পণ আপনারা দেখছেন সামনাসামনি সব সময়। ছোট থেকে ওই জিনিসটা নিয়ে বড় চলাচল হচ্ছেন হচ্ছে। ঘেটে, তাহলে আপনাদের হয়তো এক্সপেরিয়েন্সটা কিন্তু সব হ্যাঁ। থেকে বেশি আরো। তাহলে সেই জায়গায় যদি ওই টিমটাকে যদি একটা মান্থলি মাইনে সিস্টেম অবশ্যই। কিছু করা যায়, তারাও একটা আমরাও এই জিনিসটা মানে আমাদের যারা ভিডিও দেখে তারাও অনেক সময় কমেন্ট করে বলে, মানে SMS এর দ্বারা কমেন্ট করে বলে যে এরকম যদি ব্যবস্থা করে দেয় তাহলে কিন্তু এতে অ্যানিমেলস যে বাঘ তারাও বেঁচে যায় সুন্দরভাবে, এবং যারা রেস্কিউ টিম যাদের দিয়ে এই কাজটা করানো হচ্ছে, রেস্কিউ টিম দিয়ে যেমন আপনাদের দিয়ে এই কাজটা করানো হচ্ছে সরকার থেকে, এই জিনিসটা যদি চালু করে দেয় গান সিস্টেমটা অজ্ঞান করার, তাহলে তো মনে হয় খুবই সহজ পদ্ধতি হবে জিনিসটা, মানে আর আপনাদেরও জীবনের ঝুঁকিটাও অতটা থাকে না, অনেকটা নিরাপত্তা হয়, অনেকটা নিরাপত্তা মানে হয়ে ওখানে যায়। এসে গেল ধরো বাঘ বলে আমরা খবরটা দিলাম, টিম এসে গেল, একটা ফায়ারিং করলো, হ্যাঁ, কারণ ও এতটা তছনছ মাচাবে না, চুপচাপ খবর দিয়ে দিল, ওকে ঘিরে নিয়ে আস্তে করে ফায়ারিং করে দিল, ব্যাস খাঁচাবন্দি করে নিয়ে ওখানে এত ঝামেলা, এত আতঙ্ক, এত কিছু ক্ষতি। 3.5 বিঘে 4 বিঘে জায়গা, 3.5 বিঘে জায়গা মানে পুরো তছনছ করে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, পুরো একদম এই যে সব তো দেখি পড়ে রয়েছে একেবারে ভর্তি, শেষ হয়ে গেছে, আর সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কত ক্ষতি হয়ে গেল। এই ব্যবস্থাটা গান সিস্টেম থাকলে কত কিছু বেঁচে যায়। ইস, এই জিনিসটা আমরা ভাবছি, আলোচনা করছি, কিন্তু সরকার থেকে এই জিনিসটা করছে না। নিশ্চয়ই কোনো কারণ হবে হয়তো, কিন্তু যেই কারণই থাক, যদি এই জিনিসটা থাকে তাহলে ওনাদের খবর দিয়ে দিত, ওনারা এসে তো এই কাজটা করতে পারে। তো যাই হোক, খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। একটু ওদিকটা তাহলে যাই, বাঘের পায়ের ছাপ ওই দিকটা পেয়ে যাবো। শুনলেন বন্ধুরা কতটা আতঙ্কের মধ্যে এই সুন্দরবনের এক একটা গ্রামবাসীরা রয়েছে। মানে এখানে কিন্তু অনবরত বাঘ ঢুকছে। এই যে উনি দেখাচ্ছে বাঘের পায়ের ছাপ। চিচিঙ্গা বাগানে ঢুকে পড়েছি। এই চিচিঙ্গা বাগানের মধ্যে বাঘটা ঢুকে বসেছিল, আর এই পুরো বাগানটাকে ঘিরে নেওয়া হয়েছিল নেট দিয়ে, ঘিরে তারপরে কিন্তু তাকে খাঁচাবন্দি করা হয়। রাত প্রায় 3টে 3:30 নাগাদ কিন্তু বাঘটা খাঁচাবন্দি হয়েছিল। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে দেখেছেন। হ্যাঁ, উরে বাবা, এই যে বিশাল পায়ের ছাপ, এই একটা পায়ের ছাপ, দেখুন এই যে পায়ের ছাপ, এখান থেকে এইখানে ডিপ, এদিক দিয়ে জাম্প মেরেছে একেবারে ওই সাইডে, ওই দিকটা একটা পায়ের ছাপ দেখুন। চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। বাঘটা এইখান থেকে থাবা দিয়ে এইখানে পা দিয়ে জাম্প করেছে, এই এত বড় এরিয়াটা জাম্প করে ওই সাইডে গিয়ে পড়েছে। ভাবুন, বিশাল বাঘ, মানে তছনছ করে দিয়েছে একেবারে 2 দিন আগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো বলার জন্য, আমাদেরকে শেয়ার করার জন্য। বন্ধুরা, এইবারে আপনাদের দেখাবো সেই স্থানটি, যে স্থানে বাঘটি প্রথমে বসেছিল, রেস্ট নিচ্ছিল, সেই করমচার বাগানের সামনে এবারে আপনাদের গিয়ে দেখাবো যে বাঘটা কোন জায়গাটায় রেস্ট নিচ্ছিল। আর সেই সজনে গাছটাও দেখাবো, যেই সজনে গাছের ওপরে যেই জেঠু ভীম মণ্ডল নাম তার, তো এই সজনে গাছের ওপরে আতঙ্কে উঠে বসেছিলেন। তো সেই সজনে গাছটা এবারে আপনাদের দেখাবো। তো সেই জায়গায় কিন্তু এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে। দেখুন কোন এরিয়া থেকে আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে এসেছি সেই জায়গাতে, এই সেই করমচার বাগান। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশাল করমচার বাগান। এই করমচার বাগানের ভেতরেই কিন্তু বাঘটি ঢুকে বসেছিল। আমরা কিন্তু এখন চলে এসেছি সেই ভীম মণ্ডল যে জেঠু এই বাঘের হাত থেকে এক প্রকার নতুন জীবন ফিরে পেয়েছেন, বাঘের কাছ থেকে বলতে পারেন এক প্রকার নতুন জীবন ফিরে পেয়েছেন, এবং ওনাকে বাঁচানোর জন্যই কিন্তু এত তাণ্ডব, এত কিছু হয়ে গেছে। তো উনি কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছেন। এবারে তার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব যে তার কি পরিস্থিতি হয়েছিল সেই মুহূর্তটা, সেই মুহূর্তের সাক্ষী যেহেতু উনি ছিলেন, সেই মুহূর্তটা উনি ভালো করে নিজে প্রকাশ করতে পারবেন আমাদের সামনে, সেটাই আজকে ওনার মুখ থেকেই শুনবো। এইরকম গর্জন করছে, এরকম করছিল? হ্যাঁ, বাবা রে, এখান থেকে একদম পুরো লাম তার সামনে পড়েছে।
আপনি কোন গাছটা ছিল? আমি ওই গাছটা এই গাছটা না, যে এই গাছটার মধ্যে দাঁড়িয়েছি, এই সজনে গাছটার উপরে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, আপনাকে বাঘটা ফলো করছিল, দেখছিল? না বাবা, দেখতেই আমার পাইনি। দেখছি মানে আমি ওই আসছে ওই দিকটা তাড়িয়ে আসছে জানো। আচ্ছা আমি মনে করছি যে আমার এদিকে তো আসতে পারে, আচ্ছা আমি সেই বলে ওই যে গাছটা ধরে দাঁড়িয়ে আছি। আচ্ছা একটা পা উপরে কিন্তু, আচ্ছা। আর একটা পা নিচে আছে, মাটিতে আছে। আচ্ছা আচ্ছা ও যেই আমি একটা পা তুলে দিয়েছি, একটা পা টানবো, দেখি ওখান থেকে সোজা চলে আসতেছে, এসে ওখানে শুয়ে পড়েছে, শুয়েছিল ওখানে শুয়ে পড়েছি, উত্তর দিকে মুখ করে এখন শুয়ে আছে, দেখছি যে আমার এই দিকটা লোক আসছে কিনা। ওই দেখতে দেখতে তখন ওরা বলছে, বলে ওই বাঘ তো কোথায় গেল বলতো। আমি তো নিশানা করে বলছি যে বাঘ এনেছে। আমি কথা বলতে পারছি না তো, মুখে সাপ- আমার থেকে যা আক্রমণ করবে, আওয়াজ করলে আক্রমণ। আক্রমণ করলে ওরা এসে ওই নিচু হয়ে দেখছে, বলে এই তো বাঘ শুয়ে পড়ে আছে। যেই বলা অমনি ঘুরিয়ে পড়ে মাত্র এখান থেকে লাভ মেরে আসবে, ওর মুখে দাঁড়িয়ে পড়ে। বাপরে বাপ, এখান থেকে এতটা জাম্প হ্যাঁ করেছে? একদম পুরো জাম। বাপরে, তা বাবা কি বলবো, বিদ্যুতের যেন বিদ্যুৎ চমকায় আওয়াজ ওরকম গতি, ওরকম গতি তার একদম আপনার এত- চোখের সামনে দিয়ে, হ্যাঁ, মানে একদম চোখের সামনে। ইস কি আর আমি কাঁপছি কি, গাছ এরকম এরকম কাঁপতেছে। আমি তো জীবনে এরকম দৃশ্য দেখিনি, এরকম এই দৃশ্যটা আমি আপনার এখন বয়স কত কাকা? 72। 72 বছর বয়সে আপনি সত্যি মৃত্যু ভয় কাকে বলে আপনি দেখলেন? হ্যাঁ আচ্ছা নিজের দাদু চোখে। এই যে আমি কয়েকদিন ঘুমাতে হয়নি, এখনো ঘুমায় না। বাবা, ওই দৃশ্য সবসময় চোখে ভাসছে। চোখের সামনে ভাসছে তো। আর এই জায়গাটা বসেছিল এই বাঘটা, জায়গাটা একদম শুয়েছিল, এই ছাওয়াটায় না? একদম যে- এই যে করমচা বাগান, এই করমচা বাগানের এই ছাউনিতে শুয়েছিল। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি? আর একটা জিনিস দেখবেন, এই দেখুন কি করি, এই এই থাবা আছে, এই 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 জায়গাটায় থাবা বসিয়েছে না? ওই সাথে থাবা বসে, ও শুয়ে লম্বা হয়ে এই থাবাটা ওখানে এরকম ও শুয়ে আছে, বাহ, পুরো লম্বা। বাপরে বাপ। আর কোমরটা বেরিয়ে আছে আপনাদের পিছনে, তাহলে সে লম্বা কত, একদম মাটি সাপটা। ওখানে তো ওরা দেখতে পাচ্ছে না যে বাঘটার মাথাটা কোথায়। আচ্ছা যেই বলেছে এই বাঘ, চট করে ঘুরে পড়েছে, পরে ওখান থেকে লাভ মেরে একদম তার সামনে গিয়ে পড়েছে। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার এই ভীম জেঠু হয়েছেন কদিন আগে এখানে। আমি তো মানে শুনেই আমার মানে মানে কি বলবো, গলা শুকিয়ে আসছে আমার। মানে ওনার মুখ থেকে আমি শুনছি, আমার গলা শুকিয়ে আসছে। আর উনি কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সেই সময়টায় কাটিয়েছেন ভাবুন একবার। নিচে বাঘ এরকম করছে, গর্জন করছে জোরে জোরে বিদ্যুতের মতন, আর উনি এই সজনে গাছের ওপরে উঠে থরথর করে কাঁপছে আর সজনে গাছ নড়ছে, সজনে গাছ নড়ছে, থরথর করে কাঁপছে আর সজনে গাছ নড়ছে এইভাবে। আর ভয়ঙ্কর বিদ্যুতের মতন আওয়াজ হচ্ছে বাঘের গর্জন, ভাবুন একবার। ওজন অন্তত 2 কুইন্টাল তো হবেই, মানে পুরো লাল চোখ না, একদম একদম লাল চোখ। এই জয়দা আর হাত কি মাপবে সুন্দর দেখতে বাবা, হেভি দেখছো ছবির মতো। যেন সোনা পুরো একদম। জানোর গায়ে সাবান দিয়ে সবে এনেছে, সত্যি। এত চকচক করছে, মাঝে হলুদ, হুম তার উপরে এরকম ডোরা দেওয়া, বাহ, আর মাঝে মাঝে এরকম গুল গুল দেওয়া। এই হচ্ছে সেই সজনে ডাল ভেঙে পড়ে রয়েছে। এই যে সজনে গাছ, নিচ থেকে 3.5 থেকে 4 ফুট দূরত্ব। এই সজনে গাছের এই ডালের উপরে দাঁড়িয়ে কাকা নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন সেই বাবুর হাত থেকে। আর বাঘটা এই জঙ্গল থেকে এসে জাম্প দিয়ে বলে এইখানে পড়েছে, লাফ দিয়েছে। মনে রাখবেন, এই সুন্দরবনের এক একটি গ্রামে কিন্তু বাঘ মামাকে বাবু বলেই সম্বর্ধনা করেন। ওনাকে সচরাচর কেউ কিন্তু বাঘ বলে না, বাবু বলেন, কেননা তাকে একটা সম্মান দিয়ে কথা বলেন সব সময়। আপনার চরণটা একটুখানি ছুতে পারলে আমি ধন্য হয়ে যাব। মানে আপনি নতুন জীবন পেয়েছেন। আর হরে কৃষ্ণ, গলায় তুলসীর মালা আপনাকে হয়তো বাঁচিয়েছেন। মঙ্গল রাখুক। আপনি আমার মাথায় একটু হাত দিয়ে দেন অন্তত, আমি আশীর্বাদ করুন যেন আপনার মতন কৃষ্ণ ভক্তি লাভ হোক, ব্যাস এইটুখানি চাই। কৃষ্ণ ভক্তি লাভ। ভগবানের কৃপা না থাকলে আপনি কিছু এই হবে না, জীবনে কিছু এইভাবে করতে পারবেন না। বেঁচে থাকতে পারতেন না। ভগবানের আশীর্বাদ আর বাবা মার আশীর্বাদ, বাবা মার সবথেকে- আশীর্বাদ, সত্যি। সবথেকে বাবা মার আশীর্বাদ বড়। এইটাই হচ্ছে সব থেকে বড়। কটার সময় খাঁচাটা পাতা হলো? ও বসিয়েছে মনে হয় তখন সন্ধে 6:30। 6:30। আর রাত্রেবেলায় ধরা পড়েছে। আর দুটো খাঁচা বসিয়েছিল, একটা পূর্ব দক্ষিণ এই কোণে একটা চারা বসিয়েছে, আর একটা পশ্চিম দিকের কোণে বসিয়েছে। ওই গণেশবাবুর ওপর অ্যাটাক যে করেছিল বাঘটা লাভ জাম্প দিয়ে, গণেশবাবু কোন জায়গাটায় ছিলেন? ওই ওখানে দাঁড়িয়েছিল, ওখানে ও দাঁড়িয়েছিল। ওইখানটাই ছিলেন? ওখানে ও দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা উনি মাঝখানে ছিল, দুই সাইডে চারজন, দুজন করে চারজন ছিল। আচ্ছা আচ্ছা। যখন ওকে চাপা দিয়েছে, ওরা দুই পাশ থেকে লাঠি চার্জ করেছে, ও করতে ছেড়ে দিয়েছে।
লাঠিচার্জ না করলে ওকে ওকে শেষ করে একদম মেরে দিত। খেয়ে দিয়ে ওর দেওয়ার পর মাথা মুড়ির মতো চিবি। চিবিয়ে নিতে একেবারে। বাপরে বাপ, তবে চোখটা ক্ষতি ওনারও হয়ে লাগ গেছে। ভালো, বিশাল লাগ ভালো, খুব লাগ। মানে জীবন বেঁচে গেল এই যাত্রা। এরকম হয়, এরকম মানে হয়। ও আপনি রানিং এ উঠে গেছেন আসার হ্যাঁ। সাথে সাথে? ও ঢুকতে তো আমি এরকম ধরে মতো উঠেছি। ও ঢুকছে আমি তখনই আমি ওর আগে থাকতে পাতে দাঁড়িয়ে আছি। ও যখন ওইদিকে সাড়া হচ্ছে তখন আমি বুঝতে পেরেছি জঙ্গলে ফুঁড়ে আসতে। লাগ ভালো, ভগবানের কৃপা, আমার বাপ মারা বাপ মার আশীর্বাদ। এইভাবে দাঁড়িয়েছি, হ্যাঁ। তাহলে এই এখন উঠেছি, উঠে এইভাবে ঘুরে ধরেছি এইভাবে। বিশাল আতঙ্কের একটা ব্যাপার গেছে কিন্তু এই জায়গাটা। মানুষ জীবন নিয়ে কোথায় যাবে, কি করবে, কি টানাটানি, বাড়িতে রাত্রে ঘুম হয় না, মনে হচ্ছে এখানে বসে আছে ওখানে বসে আছে। মানে আপনাদের চোখে ভাসছে পুরো বাবারে একেবারে দৃশ্য। বাবা, এই যে খাতার ভিতরে দিয়েছে না, সেই ছাগলটাকে খেয়েছে কত, আর এরকম করে নিয়ে শুয়ে আছে। খাওয়া দাওয়া হয়েছে কি তোমার? মুড়ি খাও? খেয়ে এসছি, হ্যাঁ? মুড়ি টুড়ি খেয়ে এসছি। এই মাসির বাড়ি, এই মাসির বাড়ি বাঘ জঙ্গলের একদম লাগোয়া। এই হচ্ছে মাসির বাড়ি। একটু জল খাওয়ান তো ঠান্ডা দেখে চাপা কলের। এই হচ্ছে মাসির ঘর। মাসির ঘর তো একদম বাঘ জঙ্গলের কাছাকাছি একদম। ওরে বাবারে, মাসির ঘরের দরজা একদম বাঘ জঙ্গল সামনে সোজাসুজি, এই সোজাসুজি। ভাবুন কি পরিস্থিতি রে বাবা। ওরে বাবারে, এত রোদ্দুর দিয়েছে এখনই। তো এখন আমরা সেই শ্মশানের দিকেই যাচ্ছি। নদীর পাড়ে যেই শ্মশানটি রয়েছে এই মইপিটের, তো সেই শ্মশানের এরিয়ার পাশ থেকে কিন্তু জঙ্গল, পুরো সুবিশাল জঙ্গল। সেই জঙ্গল পার করে, নদী পার করে কিন্তু এই মইপিটে বাঘটি ঢুকে এসেছিল। তো সেই শ্মশানের দিকে এখন আমরা যাচ্ছি, আপনাদের সেই শ্মশানটা এবারে দেখাবো। মাসি আমাদের এই শ্মশানটা সামনে নিয়ে যাচ্ছে দেখানোর জন্যে। হ্যাঁ, এই রাস্তাগুলো দিয়ে আপনাদের চলাফেরাই তো একটা বিশাল আতঙ্ক হয়ে গেল। চলে যেতাম, এখন আর একদমই না। এইখান থেকে উঠেছে, লেগেছে, বধ করে দিয়েছে মানে লোক। জাল কালকেরই সবে তুললো। আচ্ছা, 11-10 তারিখ হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে শ্মশান না? হ্যাঁ হ্যাঁ। নগেনাবাদ শ্মশান, মইপিট, বৈকুণ্ঠপুর গ্রাম। এটি, এই অঞ্চলটা হচ্ছে মইপিট অঞ্চল, আর এটি হচ্ছে নগেনাবাদ এই জায়গাটার নাম আর কি। সুন্দরবন সাইডের যে শ্মশানগুলো, সবকটা শ্মশানই কিন্তু একদম জঙ্গলের একদম সাইডে। মানে ভাবুন কতটা রিস্কি ব্যাপার। প্রথমে ওইখানে এসে, আচ্ছা, ওইখানে জামাতে এসে দেখে বাঘ পেরিয়ে ওই দাঁড়িয়ে আছে। এখানটা যেমনি দেখেছো সাইকেল ফেলে দিয়ে চলে গেছে। আচ্ছা। এইখানে বাঘটা ছিল, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে। ওত কইতেছিল। ও, এইদিকে আছে ছাপ না? আমরা তো প্রথম এসে মতন বাঘের দেখেছিলাম বাঘ। ছাপ, এখান থেকে বাঘ ঢুকেছিল। বাবু তুই, হাই দেখ, ওই সব ছাপ এখন ভিতরে হই সব। হ্যাঁ, এই যে বাঘের সব, এই যে এখান থেকে ঢুকেছিল। এই যে দেখুন বাঘের পায়ের ছাপ সব। এই যে ওই যে সেই যে দূরে। এই দেখুন এখানে একটা বাঘের পায়ের ছাপ। দেখুন এই পুরো জঙ্গলের মধ্যে বাঘ এখান থেকে এসছে, এই জঙ্গল দিয়ে এসছে। দেখুন এই যে পরপর ছাপ দেখুন। এই জায়গাটায় কাঁকড়া ধরেন আপনারা? জলাশয় এত দূরে না, এখানে তো পুরো জল ঢুকে যায়। হ্যাঁ, ই দাম কাঁকড়া ধরি বাবারে বাবা, আর ধরবো যে কদিন থাকি বাবারে বাবা। সকলে বলতো তোদের বাঘের দেশ, বাঘের দেশ, সত্যিকারে এখন বাঘের দেশ হয়ে গেছে। আমরা শুনতাম কানে যে ওদিকে বাঘ পেরিয়েছে, হ্যাঁ। বাঘ পেরিয়েছে। মেলা যেদিকে হয় ওদিকে পেরোয় আমরা শুনি। আমাদের কিন্তু এখানটা নিজেদের চোখের সামনে কি অবস্থা যে হয়ে গেল বাবা, কি বলবো আর কি বলবো। এখনো ওকে ভয় দেখাচ্ছে যেন, বলে এখনো একটা আছে, জোর থাকে তো ও সেটাই। কখন এর খুঁজে হয়তো হ্যাঁ, এই আসতে যে আমরা পারে। এখানে এসছি একটা রিস্ক কিন্তু। হ্যাঁ, এ বাবু চলে এসো। এই যে আমরা যে এখানে এসছি দেখাচ্ছেন, এটাও কিন্তু একটা বিশাল রিস্ক। আমরা জানি না কি এখানে কখন কোথায় কি আছে। হ্যাঁ, চলো 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 চলো, এদিকে চলো, এদিকে চলো। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, রিস্ক হয়ে বাবু যাবে। চলে আসো, চলো। এই যে এই জায়গাটায় বাঘটা দাঁড়িয়ে ছিল না, এইখানটায় বাঘটা দাঁড়িয়ে ছিল। এইখান থেকে উঠে এসে এখানে দাঁড়িয়ে ছিল। আর এইখানে একটা ভাই সাইকেল নিয়ে সবে এসছিল, এখানে বাঘটাকে দেখতে পেয়ে সাইকেল ফেলে দিয়ে দৌড় মেরে পালিয়েছে। পুরো এখান থেকে দৌড় মেরে পালিয়েছে সাইকেল ফেলে দিয়ে। তো বন্ধুরা,
আমরা কিন্তু সেই ঘাটে চলে এসেছি, যেই ঘাটের অপোজিটেই একদম লাগোয়া সুবিশাল জঙ্গল। সেই জঙ্গলেই কিন্তু বাঘ এখানে রাজ করছে সুন্দরবনের। ওই যে সেই জঙ্গল পার করে এই নদীর সাঁতরে কিন্তু এদিকটায় হচ্ছে গ্রাম। এই গ্রামে প্রবেশ করেছিল দুদিন আগে বাঘ। এইখান থেকে কিন্তু বাঘ প্রবেশ করেছিল, এই জঙ্গলে বসেছিল। এখান থেকে বাঘ উঠে এই ঘাটের ওপরে দাঁড়িয়েছিল। এই যে সেই ঘাটটা, এই ঘাটের ওপরটাই কিন্তু দাঁড়িয়েছিল ওই ওপরে। আপনাদের সেই জায়গাটা দেখালাম এখনই। তো এই হচ্ছে সেই নদী, আর ওই হচ্ছে সেই জঙ্গল। দেখুন একদম সামনে লাগোয়া জঙ্গল। এই জঙ্গল থেকে কিন্তু বাঘ ঢুকে পড়ছে এই গ্রামে। এই বহু বছর ধরে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই প্রথম এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল, বাঘ এইভাবে একদম ভেতর দিকে প্রবেশ করেছে। না হলে এত বছরে কিন্তু গ্রামবাসীরা বলছে কোনো রকম অসুবিধা হয়নি, এই বাঘ নিয়ে এতটা আতঙ্কে তারা এর আগে কখনোই ভোগেনি। এইবারেরটা খুব মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে দুদিন আগে। তো আপনারা অনেকেই দেখছেন টিভি চ্যানেলে, নানান নিউজ চ্যানেলে কিন্তু আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন। তো সেই জায়গার মানুষের প্রতিক্রিয়ায় কিন্তু আজকে আমরা নেওয়ার জন্য চলে এসেছি এই গ্রামে। এই নদীটা কিন্তু দূরে গিয়ে ঠাকুরার নদীর সাথে মিশেছে, তারপরে একটুখানি গেলেই কিন্তু জিডি আইল্যান্ড। আর এইখানে দেখুন এই জঙ্গলটি, এই জঙ্গল থেকেই কিন্তু বাঘ এখান থেকে সাঁতরে কিন্তু চলে এসেছিল এই গ্রামে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন। আর হ্যাঁ, এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি টিপে অল প্রেস করে রাখবেন। তাতে কি হবে, আমি যখনই নতুন একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান কিন্তু ঢুকে যাবে আপনাদের মোবাইলে সবার প্রথমে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।